পর্দায় আপনাদের সঙ্গে এই মুহূর্তের সঙ্গে রয়েছি আমি পায়েল। এই মুহূর্তে যে খবর দিকে আমাদের নজর থাকবে, 30শে অক্টোবর অর্থাৎ আগামীকাল রাত পোহালি ব্যালটের ভাগ্য পরীক্ষা দিনহাটার প্রার্থীদের। বিগত কয়েক মাস আগে সদ্য সমাপ্ত হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার দিনহাটা বিধানসভায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক মোট ভোট পান 1,16,035টি। তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ মোট ভোট পেয়েছেন 1,15,978 এবং জোট প্রার্থী আব্দুল রৌফ মোট ভোট পান 6,069টি। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক মাত্র 57 ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহকে হারিয়ে জয়লাভ করেছেন ভোটে এবং বিজেপি বাংলার বিধানসভার মসনদ না দখল করতে পারায় বিধায়ক পদ ছেড়ে কোচবিহারের সাংসদ পদে বহাল থেকেছেন নিশীথ প্রামাণিক। পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিনহাটা উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নিজ নিজ প্রার্থীদের জয়যুক্ত করাবার জন্য নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন কর্মী সমর্থকরা। আর এরপরেই তৈরি হয় দিনহাটা বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক চাপানুতর সহ উত্তেজনা। রাত পোহালেই দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। দিনহাটায় মোট ভোটার রয়েছে 2,98,423 জন এবং তার মধ্যে আপনাদের জানিয়ে রাখবো, পুরুষ ভোটার রয়েছে 1,54,084 জন, মহিলা ভোটার রয়েছে 1,44,339 জন। এই উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী রয়েছে অশোক মণ্ডল, তৃণমূল কংগ্রেস প্রার্থী রয়েছে উদয়ন গুহ, বামফ্রন্ট প্রার্থী আব্দুল রৌফ। এই তিনজনের ভাগ্যের ব্যালট পরীক্ষা কাল, ভাগ্যের ঘোষণা ফল হবে আগামী 2রা নভেম্বর। রাত পোহালে ব্যালটের ভাগ্য পরীক্ষা দিনহাটা প্রার্থীদের এবং সকাল থেকে আমাদের নজর থাকবে সেই খবরের দিকে। এবং এই মুহূর্তে দিনহাটার উপনির্বাচন বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের চিফ রিপোর্টার সুরঞ্জিত ধরের সঙ্গে। এই মুহূর্তে নিউজ রুম থেকে সুরঞ্জিত রয়েছে আমাদের সঙ্গে। সুরঞ্জিত, রাত পোহালে যে ভাগ্য পরীক্ষা হতে চলেছে দিনহাটা উপনির্বাচনে, এবং যেই দিনহাটা একেবারে রাজনৈতিক সন্ত্রাসের একটা ঘাঁটি বলা যেতে পারে, কারণ বিগত কয়েকদিনের যে আমরা বিভিন্ন ঘটনা দেখেছি বা নির্বাচনে আমরা যে ঘটনাগুলো দেখেছি তাতে কিন্তু রাজনৈতিক যে সংঘর্ষ তা কিন্তু দিনহাটায় বারবার খবরের শিরোনামে উঠে আসছে এবং আগামীকাল উপনির্বাচন, সার্বিক কি খবর রয়েছে? দেখো পায়েল, যেটা জানিয়ে রাখি, কারণ বাংলার 2021 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক একটা চাপানোত্তর একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল, গোটা ভারতবর্ষ গোটা বিশ্ববাসীর নজর ছিল বাংলা এবার কার দখলে যায়। তা 2021-এ যখন 2রা মে ফল প্রকাশ করা হয়, সেখানে কিন্তু তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি কিন্তু তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন হন এবং পাশাপাশি এর পরবর্তী যে সমস্ত জায়গাগুলো উপনির্বাচন ছিল সেই উপনির্বাচনগুলো কিন্তু ঘোষণা করার যে সমস্ত জায়গার ক্যান্ডিডেটরা জয়যুক্ত হয়েছিলেন, সেখানে যারা ক্যান্ডিডেটরা প্রয়াত হয়েছেন এই করোনার মহামারীর কালে এবং পাশাপাশি যারা এখান থেকে পদ থেকে ইস্তফা দিয়েছেন সেই সমস্ত জায়গাগুলো উপনির্বাচন ঘোষণা করা হয়। 2 ধাপে উপনির্বাচন হয়েছে এবং বাংলার দুর্গাপুজোর আগে 1 ধাপের 5টি কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে এবং সেকেন্ড ধাপে কিন্তু দিনহাটার উপনির্বাচন চলছে। উত্তরবঙ্গের একটি মাত্র জায়গাতে উপনির্বাচন চলছে, দিনহাটার বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে। সেই দিনহাটা উপনির্বাচন কেন্দ্রে কিন্তু প্রার্থী রয়েছে 3 জন, এখানে আরো প্রার্থী রয়েছে 3 জনকে কেন্দ্র করে মূলত যে ত্রিমুখী লড়াই এখানে কিন্তু জমে উঠেছে বেশ। কারণ বিজেপি প্রার্থী রয়েছেন, বিজেপি মনোনীত প্রার্থী রয়েছেন অশোক মণ্ডল, এবং যেহেতু বিজেপি এখান থেকে জিতেছিল 2021-এর বিগত 3-4 মাস আগে সদ্য সমাপ্ত হয়ে যায় বিধানসভা নির্বাচনে, সেখানে বিজেপির প্রার্থী ছিলেন নিশীথ প্রামাণিক। তিনি কিন্তু 57 ভোটে কিন্তু জয়যুক্ত হয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহকে তিনি কিন্তু পরাজিত করেছিলেন। পাশাপাশি বিজেপির একটা গড় ছিল বটেই, কিন্তু বাংলার বিধানসভা নির্বাচনের যখন ফল ঘোষণা হয়, বাংলাতে যখন তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসে, এর পরবর্তী কিন্তু বিজেপির মধ্যে একটা ভাঙন, দল ভাঙনের একটা সিস্টেম মূলত কার্যকর। কিছুদিন আগে আমরা দেখেছি সুদেব কর্মকার, যিনি দিনহাটার বিজেপির সংগঠনের কান্ডারি বলা যেত, তিনি কিন্তু এই উপনির্বাচনের প্রাককালে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পাশাপাশি সেই ক্ষেত্রের দিকে দেখলে কিন্তু দিনহাটার যে সংগঠন, বিজেপির যে সংগঠন গড় ছিল, একসময় নিশীথ প্রামাণিকের গড় বলা যেত ক্যাটাগরি দিনহাটা, সেখানে কিন্তু সেই বিজেপির গড়ে কিন্তু ভাঙন ধরিয়েছিল কিন্তু তৃণমূল।
বিজেপি জয়যুক্ত করা সত্ত্বেও এবার কিন্তু যথেষ্ট আশাবাদী কিন্তু তৃণমূল কংগ্রেস যে এখানে জয়যুক্ত লাভ করবেই তৃণমূল কংগ্রেস। পাশাপাশি কিন্তু বিজেপিও কিন্তু হাল ছাড়তে রাজি নয়, তারাও কিন্তু মাটি আঁকড়ে পড়ে রয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা এবং পাশাপাশি রাজ্য নেতৃত্বরা এসেছেন, তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বরা এসেছেন এবং বামফ্রন্টের রাজ্য নেতৃত্বরা এসেছিলেন এখানে প্রচারে। সমস্ত মিলিয়ে কিন্তু দিনহাটার উপনির্বাচনকে কেন্দ্র করে দিনহাটার কিন্তু এক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। আর কালকে রাত ফলেই কিন্তু এই সমস্ত প্রার্থীদের তাদের ব্যালটের ভাগ্য পরীক্ষা হবে। এখানে মোট ভোট প্রদান করবেন, এখানে মোট ভোটার রয়েছেন টোটাল দিনহাটার উপনির্বাচনে যে দিনহাটা বিধানসভা রয়েছে সেখানে মোট ভোটার রয়েছে 2,98,423 জন। তার মধ্যে মহিলা ভোটার রয়েছেন 1,44,339 জন এবং পুরুষ ভোটার রয়েছে 1,54,084 জন। আর এখানে মোট এই দিনহাটা উপনির্বাচনকে যাতে কোনো রকম অশান্তির পরিবেশ সৃষ্টি না হয়, অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে 27 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। যে আধা সামরিক বাহিনী সাহেবগঞ্জ পুলিশ স্টেশনের আন্ডারে 17টি আধা সামরিক বাহিনী কোম্পানি রয়েছে এবং দিনহাটা পুলিশ স্টেশনের আন্ডারে 10টি আধা সামরিক বাহিনীর কোম্পানি রয়েছে। মোট বুথ রয়েছে 416, তার মধ্যে মেন বুথ রয়েছে 316 আর 100টি মেন বুথের পাশাপাশি রয়েছে 100টি বুথ। আর এবার অতি স্পর্শকাতর বুথ জেলা নির্বাচন আধিকারিকের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি, কারণ যেটা স্ট্রিক্টলি, কারণ যে সমস্ত ভোটার কর্মীরা তারা যখন ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য তারা যান, সেখানে যখন অতি স্পর্শকাতর বুথ যেটা দেখে অনেকে অতি স্পর্শকাতর বুথে যাদের ডিউটি পড়ে তারা সভাপতি একটা আশঙ্কার মধ্যে থাকেন, তাই এবার সেটাকে সামনে খোলাসা করা হয়নি। অতি স্পর্শকাতর বুথ এটা কিন্তু সভাপতি উজ্জ্বল রেখে দিয়েছেন এবং সকলে কিন্তু সেখানে কিন্তু আজকে সকালবেলা থেকে আমাদের দিনহাটার প্রতিনিধি তিনি অমৃতা চন্দ্র তিনি কিন্তু সরাসরি সেখান থেকে দেখিয়েছেন ডিটিআরসি সেন্টার থেকে। সেখানে কিন্তু ভোট কর্মীরা কিন্তু ভোট গ্রহণের জন্য তারা বিভিন্ন বুথ কেন্দ্রগুলিতে তারা পৌঁছে যাচ্ছে। সকাল থেকে কিন্তু একটা ব্যস্ততা রয়েছে। আর আমি এখানে প্রার্থী যারা রয়েছেন সেই প্রার্থী আমি আরেকবার বলে রাখি, 3 জন যে ত্রিমুখী লড়াই জমে উঠেছে। কারণ ত্রিমুখী লড়াই আমরা বলে উঠছি, সভাপতি মূলত ফাইট রয়েছে এখানে তৃণমূল এবং বিজেপি এবং পাশাপাশি কিন্তু বামফ্রন্টের যে প্রার্থী রয়েছেন আব্দুল রব, তিনিও কিন্তু পিছিয়ে তিনিও কিন্তু প্রচারে যথেষ্ট তার সাড়া ফেলেছেন, এমনটি কিন্তু ধারণা বামফ্রন্টের নেতৃত্বদের মধ্যে। এখানে 3 জন প্রার্থী হচ্ছে, বিজেপির প্রার্থী হচ্ছে অশোক মন্ডল এবং তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী উদয়ন গুহ এবং বামফ্রন্ট মনোনীত প্রার্থী আব্দুল রব। তারা 3 জনই কিন্তু এখানে ত্রিমুখী লড়াই কিন্তু করছেন। পাশাপাশি যেটা জানিয়ে রাখি লড়াইটা কেন, কারণ এখানে স্বভাবতই পাখির চোখ কিন্তু গোটা বাংলার নজর কিন্তু রয়েছে দিনহাটার উপনির্বাচনে কি ফলাফল ঘোষণা হয়, কার দিকে মানুষ এই জনতা, কার দিকে দিনহাটার জনতা কার দিকে রায় দেয়। কারণ এখান থেকে কিন্তু বিজেপি 2021 বিধানসভার লাস্ট যে শব্দ সমাপ্ত হয়ে যায় সেখান থেকে কিন্তু বর্তমান যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন স্বরাষ্ট্র দপ্তরের নিশীথ পমনিক, তিনি সাংসদ থাকা সত্ত্বেও তিনি কিন্তু এই বাংলার 2021 বিধানসভা নির্বাচন তিনি বিজেপির মনোনীত প্রার্থী হয়েছিলেন। তিনি কিন্তু জয়যুক্ত লাভ করেছেন, কিন্তু 57 ভোটে জয়ী হয়েছিলেন। পাশাপাশি বাংলার ক্ষমতাতে যখন বিজেপি আসতে পারেনি, এর পরবর্তীতে তিনি সাংসদ পদে বহাল থাকেন এবং এই বিধায়ক পদ ছেড়ে তিনি সাংসদ পদে বহাল থাকেন। এর পরবর্তীতে এখানে উপনির্বাচন ঘোষণা হয় এবং পাশাপাশি যেটা নজর রয়েছে এবং তৃণমূল এবং বিজেপি দুজনেরই প্রেস্টিজ ফাইট। কারণ হচ্ছে বিজেপির যেহেতু এটা জয়ী সিট রয়েছেন, এখানে জয়যুক্ত লাভ করেছেন বাংলার বিধানসভা 3-4 মাস 5 মাস আগে যে সত্য সেখানে যেহেতু বিজেপির জয়যুক্ত সিট সেটা কিন্তু ধরে রাখতে তারা মরিয়া হয়ে পড়ে রয়েছেন। আর তৃণমূল কংগ্রেসের প্রেস্টিজ ফাইট, কারণ বিধায়ক উদয়ন গুহ তিনি কিন্তু 3 বার কিন্তু বিধায়ক ছিলেন, তিনি বামফ্রন্টের আমলেও তিনি বিধায়ক ছিলেন এবং পরে 2016-তে তৃণমূল কংগ্রেসে যোগদান করে 2016-তেও কিন্তু তিনি বিধায়ক সেখান থেকে জয়যুক্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। এর পরবর্তী 2021-এ তিনি কিন্তু পরাজিত হয়েছেন মাত্র 57টি ভোটে। তাই তিনিও এবার মরিয়া হয়ে পড়ে রয়েছেন যে এবার কিন্তু তাকে জিততেই হবে এবং তৃণমূল কংগ্রেসের একটু প্রেস্টিজ পায়, যেহেতু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সেখানে থেকে তিনি কিন্তু বিজেপির হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। বিজেপির হয়ে তারা কিন্তু কেন্দ্রীয় যে নেতৃত্ব হিসাবে তিনি কিন্তু লড়াই দিয়ে যাচ্ছেন। অশোক মন্ডলের পাশে থেকে তিনি কিন্তু সেই রাজনৈতিক প্রচার তাদের পার্টির হয়ে প্রচার তারা কিন্তু চালিয়েছেন। তাই কেন্দ্রীয় নিশীথ প্রামাণিককে সামনে রেখে যাতে বিজেপি জয়যুক্ত না হতে পারে এমনটি ভাবে কিন্তু তৃণমূল কংগ্রেস গুটি সাজিয়ে ফেলেছেন। তৃণমূল কংগ্রেসে কিন্তু সেইভাবে কিন্তু পরোক্ষভাবে প্রত্যক্ষ দুজনেই কিন্তু অতি লড়াইয়ের মুখে। একটি কথাই বলে, যেমনি বাঘা তেঁতুল যেমনি বুনো তেমনি বাঘা তেঁতুল, সেমনই কিন্তু লড়াই উঠেছে। আমরা প্রবাদ বাক্যে অনেক সময় আমরা বলে থাকি যেমনি বুনো তেমনি তার বাঘা তেঁতুল। দুই পক্ষের লড়াই, তৃণমূল কংগ্রেস ও বিজেপির লড়াই কিন্তু জমে উঠেছে বেশ। তাই কাল রাত পরে সেই উপনির্বাচনে
প্রত্যেকটা মুহূর্তের খবর কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আমি আরেকবার বলে রাখি, বারংবার বলছি, এটা কিন্তু প্রেস্টিজ ফাইট রয়েছে তৃণমূল কংগ্রেসেরও এবং বিজেপিরও। তাই সেই রাজনৈতিক চাপানোত্তর যথেষ্ট তার তুঙ্গে রয়েছে এবং রাজনৈতিক পারদও কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী। প্রত্যেক মুহূর্তে কিন্তু আমরা আপডেট সেখানে কিন্তু পাচ্ছি এবং কালকে সকালবেলা থেকে কিন্তু আমাদের ডিজিটাল বাংলার 5 জন প্রতিনিধি সেই দিনাটা বিধানসভার উপনির্বাচনকে আমরা কভারেজের জন্য থাকবো। আমরা প্রতিনিয়তের আপডেট খবর আপনাদের সামনে তুলে ধরবো। আর পাশাপাশি রাজনৈতিক যে চাপানোত্তর সেটার দিকেও আমাদের নজর থাকবে এবং প্রত্যেকটা মুহূর্তের খবর আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি আমি পায়েলকে একটি বিষয় জানিয়ে রাখি, আমি বারংবার বলছি পায়েলের কাছে একটু অনুমতি চেয়ে নিচ্ছি আমাদের যে অ্যাঙ্কার রয়েছে, কারণ আমি বারংবার বলছি যে কোনো ভোটই হোক না কেন, ভোটের ক্ষেত্রে কখনোই যেন সেই রাজনৈতিক হিংসা ব্যক্তিগত স্বার্থে চরিতার্থ না হয় পায়। একেবারে সুন্দর। আমরা ডিজিটাল বাংলার যারা রয়েছে তারা কিন্তু একেবারে নিরপেক্ষভাবেই সমস্ত খবর আমরা পরিবেশন করে থাকি, কোনো পক্ষপাতিত্ব আমরা অবশ্যই করি না। এবং এই প্রসঙ্গে সুরঞ্জিত একটু কথা বলবো তোমার সঙ্গে, যে আমরা যেমনটাই দেখেছিলাম যে বিধানসভা নির্বাচনে একটু নন্দীগ্রামের দিকে যাচ্ছি আমি, যেখানে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে ব্যবধানটা রয়েছিল সেখানে হচ্ছে 1956টি ভোট। এবং তারপরে আমরা দেখেছি ভবানীপুরে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বিশাল সংখ্যক একটা মার্জিনে কিন্তু জয়লাভ করেছে। এবং শুধুমাত্র ভবানীপুরই নয়, ভবানীপুরের পাশাপাশি যে আরও 2 উপনির্বাচন রয়েছিল সেখানে কিন্তু জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। এবং ঠিক তারপরে আমরা দেখেছি যে দল বদলের পালা এবং যোগদান পর্ব তা কিন্তু একেবারে এই মুহূর্তে চরম সীমায় রয়েছে। একাধিক কর্মী সমর্থক কিন্তু যোগদান করছেন তৃণমূল কংগ্রেসে। এবং ঠিক তার পাশাপাশি দিনহাটার দিকে আমরা যদি একটু নজর রাখি, তুমি যেমনটাই বললে বিধানসভা নির্বাচনে সেখানে উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিক যার মধ্যে ব্যবধান ছিল মাত্র 57 ভোট। এবং এই মুহূর্তেও আমরা দেখেছিলাম যে দিনহাটায় যে বিভিন্ন রাজনৈতিক পরিবেশ রয়েছে তা কিন্তু অত্যন্ত গরম রয়েছে। কারণ একদিকে আমরা যেরকম দেখেছি নির্বাচনী প্রচার সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা, এবং তার পাশাপাশি কিন্তু অনেকটাই আশাবাদী তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে কি বলবে? স্বভাবতই পায়েল যখন রাজ্যে ক্ষমতায় যে সরকার থেকে মানুষ কিন্তু উন্নয়নের স্বার্থে স্বভাবতই সরকারের পক্ষে কিন্তু মানুষের রায় দেয়। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সরকারের পক্ষের দিকেই বেশিরভাগ টাইম ঝুঁকে থাকে, কারণ একটা পজিটিভ সাইড থাকে। যাদের সরকার ক্ষমতায় থাকে সেখানে কিন্তু উপনির্বাচনগুলোতে আমরা ইতিহাস যদি আমরা দেখে থাকি, রাজনৈতিক ইতিহাস প্রেক্ষাপটে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং দেখে এসেছি যে যেখানে সরকার থেকে সেই সমস্ত উপনির্বাচনগুলোর ক্ষেত্রে সেখানে কিন্তু বেশিরভাগ অংশেই কিন্তু সরকার পক্ষে কিন্তু জয়লাভ করে এবং পাশাপাশি সাধারণ ভোটাররা। এবং তাছাড়াও সরকারি বিরোধী কিছু ভোট থাকে, সেই ভোটটা কিন্তু এক একটা অনেক সময় হয়, সেখানে যদি এক একটা হয় তা সত্ত্বেও কিছু সংখ্যক হলেও কিন্তু সরকারকে সেই উপনির্বাচনগুলোতে সরকারের পদপ্রার্থী মানে সরকারের যে পার্টি রয়েছে সেই পার্টির পদপ্রার্থীদেরকে হারানো কিন্তু অনেকটাই টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। তাও অপশনে অনেক ক্ষেত্রে অনেক সময় হেরে যায়, সেটা তাদের রাজনৈতিক প্রেক্ষাপট হতে পারে বা তাদের রাজনৈতিক চাল হতে পারে, রাজনৈতিক যেটা কূটনৈতিক চাল হতে পারে সেটা হতে পারে। কিন্তু এক্ষেত্রে কিন্তু দিনহাটার ক্ষেত্রে কিন্তু প্রচারের দিকে যথেষ্ট পরিমাণে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এবং সভাপতি তুমি একটু আগে বললে যে বিজেপি যে কর্মী সমর্থকরা তার প্রচারে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে, এমনটি কিন্তু অভিযোগ এসছে। এবং পাশাপাশি গতকালকে কিন্তু সার্কিট হাউসে কোচবিহার সার্কিট হাউসে নির্বাচনী পর্যবেক্ষকদের কাছে বামফ্রন্টের পক্ষ থেকে যে মনোনীত প্রার্থী রয়েছেন আব্দুল রব এবং বামফ্রন্টের রাজ্য এবং সিপিএম এর নেতৃত্বরা তারা কিন্তু গিয়েছিলেন সেই পর্যবেক্ষককে, তারা কিন্তু স্মারকলিপি প্রদান করেছেন যাতে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে, কোনো রকম সন্ত্রাসের যাতে বাতাবরণ সৃষ্টি না হয় এবং নির্বাচনী ফল ঘোষণার পরবর্তী যাতে কোনো রকম কোনো রূপ যাতে হিংসার শিকার যেন সাধারণ মানুষ এবং প্রার্থীরা না হয়। অবশ্যই আমরা 2021-এর বিধানসভা নির্বাচন 2রা মের পর আমরা যে রাজ্য জুড়ে যে আমরা এক অশান্তির পরিবেশ আমরা দেখতে পেরেছি, কারণ যে সমস্ত মানুষরা তাদের পক্ষে তাদের প্রতিপক্ষ হতেই পারে, কারণ মানুষের মূল অধিকার হচ্ছে ভোটাধিকার, তারা তাদের নিজস্ব মতামত প্রয়োগ করবে সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন। কোনো ক্ষেত্রেই কিন্তু তাদেরকে ভোটের পরবর্তীতে আমরা বারংবার বলে রাখি ভোট আসবে ভোট যাবে, আপনার পাড়া প্রতিবেশী আপনার সাধারণ মানুষ বিপদে পড়লে কিন্তু আপনার পাড়া প্রতিবেশী কিন্তু আপনার পাশে গিয়ে দাঁড়াবে। তাই মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে ভোটটাকে উৎসব হিসাবে ব্যবহার করুন, কারণ সরকারের পক্ষ থেকে বারংবার ভাবে ঘোষণা করে ভোট উৎসব পর্ব ভোট উৎসব পর্ব, কিন্তু বিগত 4-5 বছর ধরে কিন্তু ভোট আসলে কিন্তু গ্রামের সাধারণ মানুষ তথা কোচবিহার জেলার কিছু অংশের মানুষ অত্যন্ত উৎসব তো দূরের কথা, তারা কিন্তু অত্যন্ত ভয়ের দিন কাটায়, একটা অশান্তির মধ্যে আশঙ্কার মধ্যে তারা থাকে। কারণ ভোটের পরবর্তী আমরা দেখেছি 2018 সন থেকে এই ত্রিস্তর বাংলার পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে বাংলা এবং কুচবিহার জেলার বিভিন্ন জায়গায় কিন্তু সন্ত্রাস এবং রাজনৈতিক হিংসা কিন্তু মাত্রা ছাড়িয়ে গেছে। এবং 2রা মে
পরবর্তী যে বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল সেখানে যে হিংসা ছড়িয়েছিল সেটা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে 1 নম্বর শীর্ষস্থান দখল করেছিল কোচবিহার জেলা। কোচবিহার জেলার বিভিন্ন বিধানসভা, তার মধ্যে দিনহাটাও কিন্তু সন্ত্রাসের একটা আতুরঘর হিসেবে সৃষ্টি হয়েছিল সেই সময়। 2018 সালে কিন্তু পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু রাজনৈতিক হিংসার 1 নম্বরে শীর্ষস্থান ছিল দিনহাটা বিধানসভা। তাই এবার সকলের কাছে আমার ডিজিটাল বাংলার পক্ষ থেকে বিনম্রভাবে অনুরোধ, ভোট আসবে, ভোট যাবে, সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে শান্তিপূর্ণভাবে অবাধ যাতে ভোট হয়, কখনোই যেন রাজনৈতিক হিংসা সেটা ব্যক্তি স্বার্থে চরিতার্থ না হয়, কোনো মায়ের যেন তার সন্তানকে হারাতে না হয়, কোনো সন্তান যেন পিতৃহারা না হয়, কোনো মায়ের কোল যেন খালি না হয়। সকলে মিলে ভোট দান, ভোট উৎসব পর্বে আমরা সামিল হবো এবং ভোটদান করবো। আমরা প্রতি মুহূর্তের আমরা আপডেট নিউজ আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এবার যেন আমি ব্যক্তিগতভাবে ডিজিটাল বাংলার পক্ষ থেকে মানে বিশেষভাবে আবেদন, আমাদের যেন কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনার খবর যেন করতে না হয়। আমরা যেন অবাধ শান্তিপূর্ণভাবে সুষ্ঠুতাতে যাতে সড়ক উদাহরণ দিতে পারি যে দিনহাটা বিধানসভা উপনির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হয়েছে, এরকম যেন উদাহরণ বাংলার বুকে যেন এক অন্য মাত্রা নিয়েছে, এক অন্য মাইলস্টোন তৈরি করে দিনহাটা উপনির্বাচন। সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব এবং সাধারণ মানুষের কাছে এটাই আমার ডিজিটাল বাংলার পক্ষ থেকে বার্তা পাই। একেবারে সুরঞ্জিত, ভোট উৎসব কিন্তু গণতন্ত্রের এক উৎসব এবং ঠিক দুর্গা উৎসবের পরে কিন্তু এই ভোট উৎসব সম্পন্ন হবে দিনহাটা উপনির্বাচন। এবং তারপরে ঠিক আমরা দেখেছিলাম যে দুর্গাপুজোর পরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসেছিল দিনহাটায়, বিভিন্ন এলাকায় তারা রুট মার্চ করেছে, কারণ শান্তিপূর্ণ ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হোক দিনহাটাতে। এবং আমরা যদি একটু বিধানসভা নির্বাচন দেখি 2021-এর, সেখানেও কিন্তু অনেক আগে থেকে কেন্দ্রীয় বাহিনী সেখানে আসে, কিন্তু শীতলকুচির যে ঘটনা ঘটেছিল তা কিন্তু শান্তিপূর্ণ ভোট একেবারেই হয়নি। এবং যে ভয়াবহতা আমরা দেখেছি শীতলকুচি বিধানসভা কেন্দ্রে, তা কিন্তু সত্যি মানুষের মনে এখনো দাগ কেটে থাকে। এবং তারপরেই এই দিনহাটা উপনির্বাচন। তো দিনহাটার মানুষ কতটা আতঙ্কের মধ্যে রয়েছে বা কতটা শান্তিপূর্ণ ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে মনে করছে সেই সমস্ত এলাকার মানুষ? তোমরা রয়েছে ফিল্ডে, কি খবর রয়েছে, তারা কি বলছেন? সভাপতি মানুষ কিন্তু একটা কিছু মানুষ আতঙ্কের মধ্যে থাকলে কিছু মানুষ কিন্তু তার পক্ষে রয়েছে, কারণ বিরোধী পক্ষ এবং সরকার পক্ষ তাদের মধ্যে একটা যথেষ্ট চাপান্ত সবসময়ই থাকে। তাই বিরোধী পক্ষের মানুষরা স্বভাবতই তারা একটা আতঙ্কের মধ্যে থাকবে, তাদের একটা ভয় বিধ্বস্ত থাকে এবং সরকার পক্ষের দিকে বারংবার হামলার অভিযোগের আঙ্গুল তুলে দিয়ে তাদেরকে অভিযোগ করেন। এমনটি কিন্তু ঠিক আছে, সে রাজনৈতিক একটা চাপান্ত থাকবেই, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এবার কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হয়তো ভোট প্রদান করবে এমনটি কিন্তু আশা রাখছে নির্বাচন কমিশন, পাশাপাশি সরকার কর্তৃপক্ষ। কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে প্রত্যেকটি ভোটার এবং ভোট কেন্দ্রের বুথ পলিং এজেন্ট সমস্তদেরকে তার সুরক্ষার দায়িত্ব নেবে এবং সাথে সেই জন্য 27 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী, আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং শীতলকুচি যে ঘটনাটা বলে সত্যি সেটা দুঃখজনক ঘটনা, একটি অপ্রীতিকর ঘটনা যেটা গোটা ভারতবর্ষকে হিলিয়ে দিয়েছিল। এবং বাংলার 4র্থ দফা নির্বাচন মনে আছে, 2021 চতুর্থ দফা নির্বাচন 10ই এপ্রিল সেই শীতলকুচির ঘটনাকে কেন্দ্র করে সেখানে কিন্তু বাংলার রেজাল্ট যে বিজেপি সরকার যে ক্ষমতায় আসবে বলছিল যে এবার পরিবর্তন হবে, গেরুয়া ঝড় হইবে, কিন্তু আমার সম্ভবত মনে হচ্ছে শীতলকুচির ঘটনার জেরেই কিন্তু সে প্রেক্ষাপট কিন্তু বদলে দিয়ে গিয়েছে এবং তৃণমূল কংগ্রেস কিন্তু পুনরায় কিন্তু বাংলার ক্ষমতায় এসছে। কারণ বাংলার মানুষ কিন্তু রায় দিয়েছিল বিজেপির বিপক্ষে। যাই হোক, সেটা সেই সময়ের ব্যাপার, রাজনৈতিক চাপানত, রাজনৈতিক চিন্তাধারা, সুবুদ্ধি সম্পন্ন মানুষজন পশ্চিমবাংলার বুকে রয়েছেন। সকলেই কিন্তু সে রাজনৈতিক ক্ষেত্রে সারা ভারতবর্ষ থেকে পশ্চিমবাংলার মানুষ কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যথেষ্ট সচেতন। তাই পশ্চিমবাংলার মানুষ কোন দিকে রায় দিতে সেটা অবশ্যই জনগণের রায়, সকলের পক্ষে জনগণের স্বার্থে এবং দেশ এবং রাজ্যের স্বার্থে অবশ্যই হবে এবং রাজ্যের স্বার্থে উন্নয়নের স্বার্থে হবে এবং মানুষ কিন্তু শান্তি চায়। সেই মানুষ কিন্তু আশা রাখছি এবার হয়তো কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন রয়েছে তারাও যথেষ্ট কিন্তু এবার ওয়াকিবহল রয়েছে যাতে শীতলকুচির মতন ঘটনা কখনোই না হয় এবং ভোটারদের যাতে কোনো রকম ভাবে অসুবিধা না হয় এবং পাশাপাশি কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না হয়। সমস্ত রাজনৈতিক দল হয়তো সেদিকে নজর রাখছেন এবং সমস্ত নেতৃত্বরা তাদের স্থানীয় নেতৃত্ব এবং নিচুতলার কর্মীদেরকে নিশ্চয়ই তারা সুবুদ্ধি সম্পন্নতার সাথে তাদেরকে শিক্ষা প্রদান করেছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না হয়, এমনটি আমি আশা রাখছি। তা সত্ত্বেও রাজনৈতিক ক্ষেত্রে যে দাম দণ্ড ভেদ নীতি এগুলো নিয়ে রাজনীতি, সেক্ষেত্রে তো কিছুটা সময় কিছু একটা ঘটনা ঘটে। তবে আমি আশা রাখছি এবং ভগবান এবং ঈশ্বর এবং আল্লাহর কাছে আমার প্রার্থনা এবং সমস্ত রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের কর্মীর কাছে আমার প্রার্থনা এবং সাধারণ মানুষের কাছে প্রার্থনা যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না হয়, যাতে শান্তিপূর্ণ অবাধ যেটা ভোট উৎসব বলা যায়, যেটা আমরা ভোট উৎসব বলে জানতাম,
যে গণতন্ত্রের উৎসব, ভোট উৎসব, সেটা যেন উৎসব হিসেবেই থাকে, কোনো রকম যে অশান্তির পরিবেশ সৃষ্টি না হয়, যাতে দিনহাটা উপনির্বাচন বাংলার মানুষকে অন্য মাত্রা দেখায়, অন্য মাইলস্টোন দেখায়, যে দিনহাটার মানুষ যে ভাবছে বাংলার উপনির্বাচন নিয়ে, যে দিনহাটার উপনির্বাচন কেন্দ্র করে অনেক হয়তো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, অশান্তির বাতাবরণ সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে যেন না হয়, যাতে বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ যেন বলে যে দিনহাটার উপনির্বাচনকে সব ছাপিয়ে গিয়ে মানুষ শান্তিপূর্ণভাবে অবাধে ভোট দিয়েছে। আমিও কোচবিহার জেলাবাসী হিসেবে গর্বিত হব, এবং দিনহাটা বাসী যারা রয়েছেন এবং দিনহাটার নেতৃত্বরা রয়েছেন তারাও গর্বিত হবেন, এই আশা রাখছি। পায়েল। একদমই সুরঞ্জিত, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হোক, এটা আমাদের সকলেরই কাম্য রয়েছে। এবং তার জন্য কিন্তু আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে কিন্তু সেখানে গিয়ে পৌঁছেছেন আমাদের কোচবিহারের জেলা শাসক এবং এসপি, এবং তিনি কথা বলেছেন বিভিন্ন মানুষের সঙ্গে। তো সেই জায়গা দাঁড়িয়ে মানুষ কি অনেকটাই নিশ্চয়ই আশ্বস্তের মধ্যে রয়েছেন যে এবার কিন্তু অবশ্যই শান্তিপূর্ণ ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে দিনহাটা উপনির্বাচনে। কারণ দিনহাটা উপনির্বাচন কিন্তু অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ উপনির্বাচন, এটা কিন্তু বলাই যায় সুরঞ্জিত। হ্যাঁ, অবশ্যই দিনহাটা নির্বাচন, উপনির্বাচন তাৎপর্য অবশ্যই বলাই। আমি বারংবার বলছি, কিন্তু প্রেস্টিজ লড়াই চলছে। কারণ উদয়ন গুহ তিনি রানিং বিধায়ক থাকা সত্ত্বেও তিনি সেখানে হেরে গিয়েছিলেন মাত্র কয়েকটি সামান্য ভোটে নিশীথ প্রামাণিকের কাছে। আর সেখান থেকে এবার বিজেপির জয়যুক্ত সিট, সেখানেও কিন্তু বিজেপি মরিয়া হয়ে রয়েছেন। তারা পুনরায় আবার উপনির্বাচনে বিজেপির ক্যান্ডিডেট অশোক মণ্ডলকে জেতানোর ক্ষেত্রে, আর অন্যদিকে তৃণমূল রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল নেতৃত্বরা এবং উদয়ন গুহকে পুনরায় আবার বিধায়ক পদে আসীন করানোর জন্য তারাও কিন্তু মরিয়া হয়ে পড়েছেন। পাশাপাশি বামফ্রন্টের পক্ষ থেকে তারাও কিন্তু মাটি আঁকড়ে পড়েছেন। আব্দুল রবের নেতৃত্ব কিন্তু প্রচার চলছে। সেখানে ত্রিমুখী তিনজনের যে ত্রিমুখী তিনটি রাজনৈতিক দলের লড়াই কিন্তু বেশ জমে উঠেছে। সেটা আমি বারংবার বলছি, সেটা শান্তিপূর্ণ অবাধেই হয়। যাই হোক, ছোট মোটো কিছু ঘটনা ঘটে থাকে, সেগুলো মানুষের ভাই হিসাবে সকলের বাড়ি পাশাপাশি থাকতে গেলে অবশ্যই সেই ছোট মোটো ঘটনা, সেগুলো ছোট মোটো ঘটনাকে যাতে ছাপিয়ে কখনোই যেন বড় ঘটনা না হয়, সকলে যেন অবাধ শান্তিপূর্ণভাবে ভোট দেয়। আর দিনহাটা নির্বাচনে একটা তাৎপর্য অবশ্যই রয়েছে, কারণ সেখানে যেহেতু বিজেপির সাংসদ, কোচবিহার জেলার সাংসদ নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র তিনি রয়েছেন, তার গড়, তার বিধানসভা, এবং পাশাপাশি সেখানে কিন্তু উদয়ন গুহ তিনি যে সেখানে রানিং বিধায়ক ছিলেন, তিনি মাত্র কয়েকটি সামান্য ভোটে হেরেছেন। যেহেতু সরকার পক্ষ তৃণমূল কংগ্রেসের পক্ষে, মানুষ সরকারের পক্ষে রায় দেয় না সরকারের বিপক্ষে রায় দেয়, নাকি মানুষ বামফ্রন্টের পক্ষে রায় দেয়, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে আপনি আমি গোটা বঙ্গবাসী সহ উত্তর বাংলার মানুষ। সেই কিন্তু ফল ঘোষণা 2রা নভেম্বর, সেদিনই খোলসা হয়ে যাবে বাংলার মানুষ দিনহাটা উপনির্বাচন, দিনহাটা বিধানসভার মানুষ কার দিকে রায় দিয়েছে, সেদিকে তাকে গোটা বঙ্গবাসী সহ উত্তর বাংলার মানুষ এবং কোচবিহার জেলাবাসী সেদিকে তাকিয়ে থাকবেন আপনিও আমিও। সেদিন কিন্তু ফল ঘোষণা হয়ে যাবে, সেদিন কিন্তু বোঝা যাবে কে কার পক্ষে রায় দিয়েছে। একেবারে সুরঞ্জিত, অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং বিভিন্ন বিষয় তুলে ধরবার জন্য আমাদের সঙ্গে। এতক্ষণ আমাদের সঙ্গে নিউজ রুম থেকে আমরা কথা বলছিলাম আমাদের ডিজিটাল বাংলার চিফ রিপোর্টার সুরঞ্জিত ধরের সঙ্গে, এবং আমরা শুনতে পেলাম সুরঞ্জিতের কাছ থেকে যে ইতিমধ্যে কিন্তু দিনহাটা উপনির্বাচন যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং রাত পোহালেই ব্যালটের ভাগ্য পরীক্ষা দিনহাটার প্রার্থীদের। এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে দিনহাটায় মোট ভোটার সংখ্যা কি রয়েছে। দিনহাটার উপনির্বাচনে মোট ভোটারের সংখ্যা যেমনটাই রয়েছে আমরা জানতে পারছি 1,16,035, এবং যার মধ্যে মহিলা ভোটার রয়েছে 1,44,339 এবং পুরুষ ভোটার রয়েছে 1,54,084 জন, এবং মোট ভোটার এই মুহূর্তে দিনহাটায় রয়েছে 2,98,423 জন। এবং তার পাশাপাশি আমরা একটু নজর রাখবো প্রার্থীদের দিকে, যেখানে বিজেপি মনোনীত প্রার্থী রয়েছে অশোক মণ্ডল, তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন উদয়ন গুহ, এবং বামফ্রন্টের প্রার্থী রয়েছে আব্দুল রউফ। এই তিনজনের ভাগ্যে ব্যালট পরীক্ষাকাল এবং ভাগ্যের ফল ঘোষণা হবে আগামী 2রা নভেম্বর। অবশ্যই বিরোধী না থাকলে কিন্তু গণতন্ত্রের যে লড়াই তা কিন্তু একেবারেই জমে ওঠে না, এবং অবশ্যই সেই লড়াই হোক কিন্তু অবশ্যই শান্তিপূর্ণভাবে। আমাদের সকলের কামনা সেটাই থাকবে, এবং আমরা ডিজিটাল বাংলার মাধ্যমে সমস্ত খবর একেবারে সকাল থেকে তুলে ধরবো আপনাদের কাছে। এবং আপনাদের যেটা করতে হবে, অবশ্যই চোখ রাখতে হবে, যারা টেলিভিশনের পর্দায় দেখছেন আমাদের ডিজিটাল বাংলা আপনারা অবশ্যই নজর রাখবেন, এবং যারা টেলিভিশনের পর্দায় দেখতে পারছেন না আপনারা অবশ্যই নজর রাখবেন ফেসবুকে এবং ইউটিউবে। এখন এখানেই শেষ করছি, অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি। সঙ্গে থাকুন, চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়, আগে ভাগে সবার আগে।